বাঁচবে কি না বলা যাচ্ছে না। আলো কেঁপে ওঠে। নার্স আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, তার পরিবার থেকে এখনো কেউ আসেনি। আপনি কে? ভিকটিম কি হয় আপনার? আলো বিধ্বস্ত চেহারা নিয়ে নার্সের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে। স্বামী। নার্সটা আলোর দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর বলে ওঠে, আপনি ভিকটিমের ওয়াইফ? আলো চমকে ওঠে। অবচেতন মনে এইমাত্র সে সামিনকে নিজের স্বামী বলল, তার পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে যায়। পেছন থেকে হঠাৎ একজন ডাক্তার বলে ওঠে, কি হয়েছে লিপি? স্যার, অ্যাক্সিডেন্টের ভিকটিমের ওয়াইফ বলছে। ডাক্তার মুখের মাস্ক খুলে বলে আলোর দিকে তাকায়। আলো কাপা কাপা গলায় বলে, ওনার এখন কি অবস্থা? ডাক্তার কিছু বলতে যাবে তখন একজন ওয়ার্ড বয় এসে বলল। স্যার, সুমন বলে লোকটার ওয়াইফ এসেছে। ডাক্তার ওয়ার্ড বয়ের দিকে তাকিয়ে বলে, সুমন কে? স্যার, ঝিলবাড়ি অ্যাক্সিডেন্টের ভিকটিম। মানিব্যাগে আইডি কার্ড ছিল, কিছুক্ষণ আগে যাকে আনা হলো। ডাক্তার মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে। আপনি কে তবে? আলো এদিক ওদিক তাকিয়ে একটা ঢোক গিলে নিয়ে বলে, ভুল হয়ে গিয়েছে, দুঃখিত। কথাটা বলে ঘুরে করিডোরের উল্টো পথে হাঁটতে থাকে আলো। ক্লান্ত ভঙ্গিতে অন্যমনস্ক হয়ে হাঁটছে। হুট করে এক মহিলার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। মহিলা চেঁচিয়ে ওঠে, কানা নাকি? চোখ কোথায় নিয়ে হাঁটো? আলো কোনো জবাব না দিয়ে আবারও উঠে হাঁটতে থাকে। তার নিজের প্রতি নিজেরই বেশ অবাক লাগছে। হচ্ছেটা কি? ফোনের ভাইব্রেশনের শব্দ হতেই ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ঈশিতা শুকনো গলায় বলে, ফোন নিয়েছিলি ভাবি? ভাইয়ার সাথে বাইকে ছিলাম, দেখতে পাইনি। হ্যাঁ, ওই আর কি, তোমার শরীরের খোঁজ নিতে। কেমন আছো তুমি? ঋতু কেমন আছে? ভালো আছি আমরা। ঈশিতার কথা শুনে আলোর বেশ খারাপ লাগে। অনেক ভেঙে পড়েছে মেয়েটা। কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। ঈশিতার একটা ব্যাপার আলোর বেশ ভালো লাগে। তারা যখন কথা বলে তখন ঈশিতা কখনোই সামিনের প্রসঙ্গ টেনে আনে না। মানে নিজে ত্যাগ করলে এখন যখন পুণ্য নির্বাচন হবে এখন আবার ভোটে দাঁড়াবে ষড়যন্ত্র প্রার্থী হয়ে? কেন? দল তোমার কি ক্ষতি করেছে সামিন? ইমতিয়াজ ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি জানি, তাই বলে এমন উন্মাদনের তো কেন আচরণ করছো? কবির আলমগীর ধমকে সুরে বলে কথাগুলো। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, একজনের আবদার পূরণ করতে। ফাট, তুমি সব কি বলছো? তোমাকে পাবনা শিফট করতে হবে? রাজনীতি ছেলে খেলা? এমনিতেই তোমার হঠাৎ পদত্যাগ পার্টির গরম হয়ে আছে। সবাই আমাকে চাপ দিচ্ছে তোমাকে বের করে দিতে। আমি সবাইকে মানিয়ে যাচ্ছি। তুমি আর আমাকে ভুগিও না সামিন। পদত্যাগ, পদ ফেরত নাও, এখনো সময় আছে। না আঙ্কেল, আপনি খন্দকারকে দিয়ে দিন নমিনেশন। আমি স্বতন্ত্র লড়তে চাই। কবির আলমগীর দাঁতে দাঁত চেপে বলে, লাভ কি হবে? দল থেকে নিজেকে ছাড়িয়ে কি করতে পারবে তুমি? পদত্যাগ যখন করেই ফেলেছো আর লড়ো না। এইবার আওতার আলম, শমশের ভূঁইয়া খানদার, ব্রিগেডিয়ার জেনারেল বিপন মজুমদারের এদের সাথে টেক্কা দিয়ে ও হারবে। তুমি তামাশা কেন চাইছো? হারতেই চাচ্ছি আঙ্কেল। একজনের মুখে হাসি ফোটাতে সে অনেকদিন হয় হাসে না। সামিন, তোমার আন্টি তোমার জন্য টেনশন করছে। আসবো, আন্টিকে দেখা দিয়ে যাব ভোটের আগে। রাখছি। ফোন কেটে দিয়ে সামিন দীর্ঘ সময় চুপ করে বসে থাকে। ইসমাম অনবরত ফোন দিয়ে যাচ্ছে। এখন একটু ইচ্ছা করছে না তার কথা বলতে। ফোনটা দূরে সরিয়ে রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। মানে ইয়াসার আবার কেন ভোটে লড়বে? ও তো নিজেই পদত্যাগ করছে। আলো শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে আতাউর আলমের দিকে তাকায়। তারপর বলে, যোগ্যতা প্রমাণ করতে তুমি বাচ্চাদের মতো কিছুক্ষণ পর পর আমাকে প্রশ্ন করবে না, যাও। আতাউর আলম মেয়ের ঘরে ঢুকে নরম গলায় বলে, তো মা, তুই ঠিক আছিস তো? এমন কেন করছিস? ও তো ওর ভুলটা স্বীকার করেছে, এখন এসব বাদ দে। আলো বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়। রেহানা দরজার কাছে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলে, এই মেয়ে দেখবে নিজের বিপদ নিজে ডেকে আনবে একদিন। মেয়ে মানুষের এত জেদ ভালো, যথেষ্ট কি হয়নি? রাগ তো আমাদেরও ছিল। ও এখন ওর বাবা মায়ের থেকেও বেশি বুঝতে শুরু করেছে। ফল ভালো হবে না দেখো। আলোর নাম্বার থেকে ফোন দেখে সামিন কিছুক্ষণ তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। তারপর ফোনটা রিসিভ করে কানে ধরতেই আলো বলে ওঠে। রুল নাম্বার 1। সামিন আলোকে থামিয়ে দিয়ে বলে, রুলস নাম্বার 1, আমি কোনো ক্যাম্পেইন করিনি আলো, কারো কাছে যাইনি, কাউকে টাকা দেইনি। প্রচারণার জন্য শুধু পোস্টার লাগানো হয়েছে। আলো চুপ করে থাকে। সামিন বলতে থাকে,
রুলস নাম্বার 2, আমার দলের ছেলেরা আমাকে কোনো সাহায্য করছে না। এবং রুলস নাম্বার 3, আমি আগামী পরশু পর্যন্ত বাড়ি থেকে বের হচ্ছি না। আলো এখনো নিশ্চুপ। সামিন বলতে থাকে। সব কিছু মনে আছে আমার আলো, তুমি নিশ্চিন্তে তোমার কাজ করো। কথাটা বলে সামিন ফোন কেটে দেয়। স্ক্রিনে আলোর ছবিটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে। কি অবস্থা তুমি আসিয়া? সামিনের দলের ছেলেরা সবাই কপাল কুঁচকে আছে। সামিন ম্লান হেসে বলে, তোদের একটা সুখবর দেই, আমি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছি। তোরা আমার জন্য মেয়ে দেখবি। দলের সবাই সামিনের এমন রসিকতায় সাড়া দেয় না। রাহাত বিরক্ত ভঙ্গিতে বলে, ভাই সবকিছু কিন্তু একটা লিমিট থাকে। সামিন শুকনো হাসি হেসে বলে, তোরা তোদের ভাবির উপর শুধু শুধু রাগ করছিস, ও ওর জায়গায় ঠিক। হ্যাঁ, সে তার জায়গায় ঠিক, আপনিও আপনার জায়গায় ঠিক। এখন আমরাও আমাদের জায়গায় ঠিক থাকবো। জিন্দেগিতেও ওই মেয়েকে আমরা আপনার জীবনে আসতে দেব না ভাই। ওই মেয়ে আপনার মতো কাউকে ডিজার্ভই করে না। ওর জন্য হিটলার বেস্ট। আরাফ চেঁচিয়ে বলে ওঠে। সামিন তার দিকে তাকিয়ে বলে, শান্ত হ, তোর বিপি হাই হচ্ছে। ওই মেয়ে আমার জীবনে আসবেও না। আমি নির্বাচনে হারবো, তোরা চাপ নিস না। জামিল অসহায়ের মতো একবার সামিন একবার দলের ছেলেদের দিকে তাকায়। সামিন জামিলের দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে কাজ দিতাম না, কিন্তু তোর ভাবির দেওয়া রুলস মোতাবেক আমার দলের ছেলেরা আমার কোনো সাহায্য করতে পারবে না। তাই তোকে বলা, থানা রোডের এতিমখানায় 4টা খাসি পাঠানোর ব্যবস্থা কর। আজ মাসুদের জন্মদিন, ওকে প্রমিস করা বিরিয়ানি খাওয়াবো। আঙ্কেল, আমি ফুয়াদ, আপনি হয়তো বা চেনেন। আতাউর আলম ফুয়াদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ায়। ফুয়াদ বলতে থাকে, আলোর সাথে আমার একটু দরকার ছিল, কাইন্ডলি একটু ডেকে দেবেন। আতাউর আলম কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুট স্বরে বলে, বসো, তুমি দিচ্ছি। পর্দা সরিয়ে বসার ঘরে ঢুকে আলো অবাক হয়ে যায়। ফুয়াদ উঠিয়ে দাঁড়িয়ে বলে, তোমার সাথে কথা বলতে এসেছি আলো। তুই চিন্তা করিস না ছোট, কিছু হয়নি, কাল সব ঠিক হয়ে যাবে। ইসমাম কিছু মুহূর্ত চুপ থেকে বলে, তুমি অবুঝ শিশুদের মতো করছো ভাইয়া। জানি না কিসের মতো করছি, তবে করা উচিত নয় কি? ও স্বস্তি পাচ্ছে। ইসমাম খেপে যায়, চেঁচিয়ে বলে ওঠে, ভাইয়া তুমি ভুলে যেও না, আমরাও তোমার লাইফে আছি, আমাদেরও একটু সময় দাও, তুমি ছাড়া কেউ নেই আমাদের। আগামীকালের পর থেকে সবটা নিজের হাতে শেষ করব, তুই টেনশন করিস না। আত্মগরিমা আর আত্মসম্মান দুটোই আলাদা জিনিস আলো, তুমি গুলিয়ে ফেলছো। আপনি কি এসব বলার জন্য এসেছেন ফুয়াদ ভাই? চা খাবেন না? বন্ধু শ্বশুরবাড়িতে এসেছেন, আগামীকালের পর থেকে তো আর সেই অধিকার আসতে পারবেন না। ফুয়াদ আলোর সে কথা জবাব না দিয়ে বলে, সামিন তোমার জন্য উপযুক্ত কিনা জানি না, তুমি কিন্তু সামিনের জন্য উপযুক্ত নও আলো। এইমাত্র বুঝতে পারলাম। সামিনকে প্রতিহিংসা পরায়ণ বলো না, আসল প্রতিহিংসা পরায়ণ তুমি। সামিনের চরিত্র কিছু ত্রুটি ছিল, ও শুধরে নিয়েছে সেসব, কিন্তু তোমার চরিত্রে যেসব ত্রুটি রয়েছে আলো, তুমি শোধরাতে পারবে না, কারণ নিজের ত্রুটি বুঝতে পারার মতো বোধশক্তি তোমাকে আল্লাহ দেয়নি। নিজের প্রতিশোধের 16 আনায় উসুল করে ছাড়লে আমার বন্ধুর থেকে, তাতেও তোমার মন ভরল না। ওকে কথার মার প্যাচে ফেলে ভোগাচ্ছ এখন। 3 দিন হলো নিজেকে বাড়িতে বন্দি করে রেখেছে শুধু তোমার ফালতু আবদার রাখতে। আলো চুপচাপ ফুয়াদের কথা শুনে। ফুয়াদের কথা জবাব সে দেয় না। ফুয়াদ বলতে থাকে, এনিওয়ে, যা যা চাইছো সব হবে, আমিও তৈরি। যেমন দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা দিয়েছিলাম, তেমন দাঁড়িয়ে থেকে ডিভোর্স করিয়ে দেব। আমার বন্ধুর জন্য একটা খারাপ মেয়ে এনে দেব। তোমার মতো ভালো মেয়ের প্রয়োজন নেই আমার বন্ধুর লাইফে। কথাটা বলে ফুয়াদ উঠে চলে যায়। আলো চুপচাপ বসেই থাকে। পদত্যাগ করে সামিনের পুনরায় ভোটে দাঁড়ানোর থেকেও গোটা শহরের কাছে সব থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে জামাই শ্বশুর উভয়ের প্রতিদ্বন্দ্বী। এমন ঘটনা বিরল। সবাই কৌতূহলী পুরো ব্যাপারটায়। ভোটের দিন সকাল থেকে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে। মার্কেটের বিভিন্ন স্থানে 6 প্রার্থীর পোস্টার লাগানো। আতাউর আলম ভোট কেন্দ্র থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েছে কিছুটা। অপারেশনের পরে এতটা চাপ এই প্রথম নিয়ে ফেলেছে, তাই অস্থির লাগছে বেশ। আলো আতাউর আলমের সাথে এগিয়ে ভোট দিয়েই মাত্র ফিরল। তার মুখে কোনো ভাবান্তর নেই। চুপচাপ অপেক্ষা করে আছে। সন্ধ্যা ঘনিয়ে আসার অপেক্ষা করছে ফলাফলের। আব্বা, ইয়াসার মনে হয় আমাদের সাথে কানামাছি খেলা খেলছে। নিজে পদত্যাগপত্র জমা দিয়ে আবার নিজেই স্বতন্ত্র প্রার্থী হয়ে রয়েছে। ও কি পাগল হয়ে গেছে আব্বা? সৈকত কথাটা বলে তার বাবার দিকে তাকিয়ে আছে। শমশের ভুইয়া বলে, বুঝতে পারছি না, তবে এবার ওর জেতার চান্স নেই সেটা লিখে নে। মানুষ নিজের পায়ে নিজেই কুরুন বসায়, এই পাগল তো বুলডোজার বসিয়ে দিল। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারছি না, ওর কনফিডেন্স দেখ।
দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছে। শমশের ভূঁইয়া অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে, বরাবরের মতোই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে জনগণ। লোকাল সাংবাদিকরা তার উপর একটা ডকুমেন্টারি তৈরি করে লোকাল নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে। শান্তিনীরে নিচতলার লিভিং রুমের মেঝেতে সবাই আসন পেতে বসে টিভির দিকে তাকিয়ে আছে। একটু পর ফলাফল প্রকাশ হবে। সবার মধ্যেই টানটান উত্তেজনা। সামিন ভাবলেশীনভাবে বসে আছে চুপচাপ, যেন ফলাফল নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আগেই জানতো ফলাফল কি হবে। টিভিতে কিছুক্ষণ পর ফলাফলের চার্ট প্রকাশ করা হয়। 90,000 ভোট পেয়ে সামিন প্রথমবারের মতো কোনো দলীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই দ্বিতীয়বারের মতো প্রথম স্থানে রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি দলের মনোনীত প্রার্থী ইউনুস খন্দকার, সে পেয়েছে 50,000 ভোট, এবং তৃতীয় স্থানে রয়েছে আতাউর আলম, পেয়েছে 48,000 ভোট। চতুর্থ স্থানে শমশের ভূঁইয়া 36,000 এবং পঞ্চম স্থানে ব্রিগেডিয়ার জেনারেল রিপন মজুমদার 35,000 ভোট পেয়েছে। লিভিং রুমে থাকা ছেলেরা কিছুক্ষণ নিজেদের মুখে চাচাই করে বিকট চিৎকার দিয়ে ওঠে। সামিন টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। সংবাদ পাঠকের মুখ থেকে আবারও তার জয়ের খবর শুনছে সে। নিজের জয় নিজেই কিছুটা অবাক সামিন, কিন্তু যেখানে তার খুশি হবার কথা সেখানে সে খুশি হতে পারছে না। কোনো এক অজানা উৎকণ্ঠা ভারী করছে তার মন। ওদিকে আলো কি করছে? মেনে নিতে পেরেছে তো এই হার? যে ভয়ঙ্কর সেন্সিটিভ একটা মেয়ে কিছু উল্টো পাল্টা না করে বসে আবার। সবুজ সামিনের দিকে তাকিয়ে বলে, জান ভাই, এখন আবার ভাবিকে তুলে আনেন। খুব বাজে ধরেছিল, এখন বুঝুক। সামিন কিছুক্ষণ সবুজের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে দাঁড়ায়। দলের ছেলেরাও সামিনের সাথে সাথে উঠে দাঁড়ায়। সামিন সবাইকে উদ্দেশ্য করে বলে, তোরা কোথায় যাচ্ছিস? আপনার সাথে ভাই। প্রয়োজন নেই, আমি একা যাব। টিভির স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলো। আতাউর আলম স্বাভাবিক, সবসময় ঠান্ডা মাথার লোক সে। এমন পরিস্থিতির জন্য সে মানসিকভাবে তৈরি ছিল যখন শুনেছে ইয়াসার আবারও ভোটে দাঁড়াবে। একজনকে জিতে যাওয়া লোক পুনরায় জিতবে, এটাই তো স্বাভাবিক। মেয়ের যাদের কাছে হার মেনে দাঁড়িয়েছিল ইলেকশনে, তাই তার কোনো ভাবান্তর হয়নি। এই পরিস্থিতিতে নিজের অসম্মান নয়, বরং আলোর কথা ভাবছে সে। তার মেয়েকে সে চেনে, এত কিছু সহজে গ্রহণ করার মেয়ে আলো নয়। কিন্তু আলো কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিছুক্ষণ টিভির দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আতাউর আলমের ওষুধ এনে দেয় তাকে। আতাউর আলম ওষুধ নিয়ে মৃদুস্বরে বলে, নির্বাচন সুষ্ঠু হয়েছে মা, আমার কোনো আক্ষেপ নেই, মাথা ঠান্ডা কর। আলো বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, মাথা গরম হয়নি আমার আব্বু। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। কলিং বেলের শব্দ হয়। রেহানা গিয়ে দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আসতে পারি? রেহানা এদিক ওদিক তাকিয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। দ্রুত পায়ে হেঁটে সামিন আলোর ঘরের দিকে যায়। আলোর ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দরজা ভেতর থেকে বন্ধ। সামিন উচ্চ শব্দে চেঁচিয়ে ওঠে। আলো, দরজা খুলে দাও। কোনো সারা শব্দ না পেয়ে সামিন দরজায় ধাক্কা দিতে যাবে, অমনি খট করে দরজা খোলার আওয়াজ হয়। সামিন আলোকে কয়েক পলক দেখে ঘরে ঢুকে দরজার ছিটকিনি তুলে দেয়। আলো নিস্তেজ কণ্ঠে বলে, অভিনন্দন। সামিন ঘুরে আলোর দিকে তাকায়। আলো একটু থেমে আবারও বলে, অভিনন্দন আপনাকে জেতার জন্য, ইলেকশন এবং বাজি দুটোই। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো নিচু স্বরে বলতে থাকে, বাসর ঘরে গিয়ে বসুন, ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, আমি শাড়িটা পাল্টে আসছি। কোথায় যাবে তুমি? আলো মাথা তুলে সামিনের দিকে তাকায়, তারপর বলে, আপনার সাথে সংসার করতে। বাজিতে জিতেছেন আপনি। সামিন ম্লান হাসে, তারপর নিচু স্বরে বলে, কোথাও যেতে হবে না তোমাকে আলো। আলো সামিনের দিকে দীর্ঘক্ষণ উদাস দুটি চোখ নিয়ে তাকিয়ে থেকে তেজি কণ্ঠে বলে ওঠে, আপনার দয়া দেখাতে হবে না, আমি ভীতু মেয়ে নই, আমি যাব, আমি আমার কথা রাখবো, করব আমি আপনার সংসার। কথাটা বলে আলো আলমারির কাছটায় যেতে নেয়। মুহূর্তেই হাতে সামিনের হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকায়। ততক্ষণে সামিন আলোকে নিজের কাছে টেনে নিয়েছে। আলো সামিনের চোখের দিকে তাকিয়ে আছে। সামিন ম্লান হেসে আলোর কপাল থেকে অগোছালো চুল কানে গুজে দিয়ে বিড়বিড় করে বলে, অবুঝ আছিয়া, আমার ভালোবাসাকে বরাবরের মতো ভুল ব্যাখ্যা দিচ্ছ তুমি। দয়া আমি তোমাকে করিনি, কখনোই করিনি। এটাও দয়া না, যেটুকু আমি তোমাকে দিলাম তার নাম ভালোবাসা। আলো চুপ করে সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন আলোর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, তোমাকে কখন ভালোবেসে ফেলেছি তা আমি জানি না, কিন্তু যখন তুমি সাপের ভয়ে আমাকে সাঁকড়ে ধরলে তখন থেকে বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন থেকে প্রতিটা মুহূর্ত আমি যা তোমাকে দিয়েছি সেটা আমার ভালোবাসা। বিশ্ব ব্রহ্মাণ্ড উল্টে গেলেও ওই অনুভূতি ভালোবাসাই থাকবে। তুমি যতই ভুল ব্যাখ্যা দাও না কেন, তোমার মতো ক্ষুদ্র আসিয়ার অপব্যাখ্যায় আমার ভালোবাসা বদলে যাবে না।
আলো নিশ্চুপ। সামিন বলতে থাকে, তুমি আমার না পাওয়া একটা প্রশান্তি। তোমায় আমি আমার মনে আটকে রাখবো। কাগজে কলমে না পারি, যা যা আবদার করেছো পূরণ করেছি। বাজিতে জিতেছি। শর্ত হিসেবে তুমি আমার কথা শুনবে। আর আমার কথা হচ্ছে, তুমি ভালো থাকো। তোমাকে ভালোবাসার উপহার স্বরূপ 2-1 দিনে ডিভোর্স লেটার সাইন করে পাঠিয়ে দেব। সাইন করে বাঁধিয়ে ওই দেয়ালে টাঙিয়ে রাখবে। আমি চাই তুমি আমার ভালোবাসা প্রতিদিন দেখো। আলো কিছু বলতে যাবে, সামিন আলোর মুখ চেপে ধরে, তারপর বলে, চুপ। আমি এত এত তোমার হৃদয় প্রশান্ত করা কথা বলে যাচ্ছি। তোমার কান কি শান্তি পাচ্ছে না? বলো, কেন এখন আমাকে যন্ত্রণা দিতে কথা বলতে চাইছো? কিচ্ছু শুনতে চাই না আমি তোমার থেকে। আমি পারবো না, আমার ক্ষমতা নেই উল্টাপাল্টা কথা বলে। আর আমাকে যন্ত্রণা দিও না আছিয়া। কয়েক মুহূর্ত পরে আলোর মুখ থেকে সামিন হাত সরিয়ে নিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর আলোর গালে আলতো করে হাত বুলিয়ে তার কপালে লম্বা সময় ধরে একটা চুমু খায়। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। সামিন আবারও আলোর চোখে চোখ রেখে মৃদু স্বরে বলতে থাকে, সব কিছু অনেক বেশি সুন্দর হতে পারতো আছিয়া, অনেক বেশি রঙিন। কিন্তু তুমি বর্ণান্ধ। রঙের গুরুত্ব তুমি বুঝতেই চাচ্ছ না। তোমার নারী সত্তার অনুভূতিকে সম্মান জানাতে আমি আমার জীবনের সব থেকে বড় ত্যাগ স্বীকার করলাম। নয়তো সামিনের জিনিস সামিন ইহ জনমে ছাড়ে না। কথাটা বলে সামিন আলোকে ছেড়ে দেয়। আলো চুপচাপ দাঁড়িয়ে থেকে সামিনের দিকে তাকিয়ে আছে। সামিন আলোর ঘরের দরজা খুলে চলে যায়। দীর্ঘ সময় আলো নিজের স্থানে দাঁড়িয়ে থেকে বিছানায় ধপ করে বসে পড়ে। আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দেবেন? কাজী সামিনের দিকে তাকিয়ে আছে। সামিন একটা চেয়ার টেনে বসে গম্ভীর কণ্ঠে বলে, প্রথমত আমাকে আপনি করে বলবেন না। আমি আপনার ছেলের বয়সী। তুমি কেন ওকে তালাক দিতে চাচ্ছ? জরুরি তালাক দেওয়াটা আপনি কাগজপত্র রেডি করবেন। কত সময় লাগবে? বেশি দেরি হবে? কাজীর হতভম্ব ভাব কাটছে না। সে বলে, কিছুক্ষণ আগে তুমি পুনরায় মেয়র নির্বাচিত হলে, আর তুমি এখন এসেছো বউকে তালাক দিতে? কেন? কি হয়েছে তোমার বউ? ও কিছু করেনি, আমি করেছি। কি করেছো? ওকে বিয়ে করেছি। কাজী সামিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সেই সামিন আর এই সামিনের মধ্যে বিস্তর ফারাক। এই সামিন ইয়াসারের চোখে সেদিন হিংস্রতা দেখেছিল, আজ দেখছে উদাসীন দুটি চোখ। সামিন বলে ওঠে, বেশি দেরি হবে আঙ্কেল? কাজী মাথা নাড়িয়ে বলে, 2 দিন লাগবে। সামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে। তারপর কাজী টেবিলের উপর একটা ঢেকে রাখা পানির গ্লাসে চোখ যায় তার। কাজের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, পানিটা কি ভালো? আমি খেতে পারি? কাজী মাথা নাড়িয়ে গ্লাসটা সামিনের দিকে এগিয়ে দেয়। সামিন ঢকঢক করে গ্লাসটা খালি করে উঠে দাঁড়ায়। কাজের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, কাগজপত্র রেডি রাখবেন। চেয়েছিলাম মিউচুয়াল ডিভোর্স দিতে, কিন্তু অত সময় অপেক্ষা করতে ইচ্ছে করছে না। ওর কষ্ট হবে। কথাটা বলে সামিন ধীর পায়ে হেঁটে কাজী অফিস থেকে বেরিয়ে আসে। কাজী ফ্যালফ্যাল করে সামিন ইয়াসারের যাওয়া দেখে। বসার ঘরে ঋতু সোফায় গা এলিয়ে দিয়ে বসেছিল। সামিনকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে তার কাছে আসে। সামিনের দৃষ্টি দেখে থমকে যায়। উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে ভাইয়া? শরীর খারাপ আপনার? চোখ এমন লাগছে কেন? কেমন লাগছে? সারাদিনে কিছু খাননি। আমি আপনার জন্য বসে আছি, আসুন খাবেন। সামিন ম্লান হেসে ঋতুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে বলে, খেয়ে নাও তুমি। চুনু কাকার দোকান থেকে একটা ভেজিটেবল রোল খেয়েছি আমি। ঋতু থমথমে মুখ নিয়ে সামিনের যাওয়া দেখে। ওই শুভ্র পাঞ্জাবি গায়ে বলিষ্ঠ শরীরের মানুষটার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে। ভীষণ উত্তপ্ত দুপুর, গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। ওড়না দিয়ে মুখ মুছে এদিক ওদিক তাকায় আলো। হিয়া বলে, চল, রিক্সার জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই। আজ বোর্ড পরীক্ষা, সবাই হাই স্কুলের সামনে গিয়ে বসে আছে বোধহয়। মাত্র 15 মিনিটের রাস্তা, চল হেঁটেই যাই। আলো ক্লান্ত চোখে হিয়ার দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বলে, চল। দুজনেই হাঁটতে থাকে। কিছু পথ যেতেই নীরবতা ভেঙে হিয়া বলে ওঠে, শেষ পর্যন্ত তোর সিদ্ধান্তই থাকলো, কি বলিস? আলো চুপ করে থাকে। হিয়া বলে ওঠে, মা সবসময় আমাকে বলতো একটু আলোর মতো হতে পারিস না। তখন আমিও ভাবতাম, ইস আমি যদি তোর মতো হতে পারতাম। কিন্তু এখন আমি মোটেও তোর মতো হতে চাই না। ভয় হয় আমার তোকে দেখলে। আলো এখনো নিশ্চুপ। হিয়া আলোর নীরবতা দেখে তার দিকে তাকায়। কলেজের গেটের ডান পাশে সৈকত নওশিনের হাত ধরে দাঁড়িয়ে আছে। নওশিন কোনো নড়াচড়া করছে না, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আলো সেদিকে তাকিয়ে আছে।
হিয়া পাশ থেকে বলে, এই এই আলো, তুই কি এখন আবার ঝামেলা করবি? দেখ, ওরটা ও বুঝে নেবে। তখন এত করে নিষেধ করলাম প্রেমের প্রস্তাব গ্রহণ না করতে, শুনলো না। আমার আর ভালো লাগছে না তোকে ঝামেলায় পড়তে দেখতে। হিয়া আলোকে তাগাদা দেয়। সৈকতের সাথে দিঘির পাড়ের ঘটনার কথা মনে পড়লে তার পুরো শরীর এখনও অসাড় হয়ে যাচ্ছে। ওই দিন কেউ না পৌঁছালে তার অবস্থা খুব খারাপ হতে পারত। সে ইহজন্মে সৈকতের চোখের সামনে পড়তে চায় না। কিরে, বিয়ে ঠিক হয়েছে নাকি তোর? তা হবু স্বামীকে বলে দেব আমি তোর কোথায় কোথায় ছুঁয়েছি? বলে দেব তোর কোথায় কোথায় তিল আছে? জড়ানো কিন্তু তেজি কণ্ঠে নওশিনের হাতের কবজি চেপে ধরে সৈকত বলতে থাকে। নওশিনের চোখ বেয়ে গড়িয়ে পড়া দুফোঁটা তরল দেখে বোঝার উপায় নেই সে ভিতরে ভিতরে গলা কাটা মুরগির মতো তড়পাচ্ছে। আবেগের বশেই একটা ভুলের জন্য তার জীবনে চরম প্রতিদান দিতে হবে। তার নিস্তার নেই এই জানোয়ারটার থেকে। নওশিন চেঁচাতেও পারছে না, ঝাপসা চোখে এদিক ওদিক তাকাচ্ছে। কানের কাছে সৈকতের বলা কথাটা প্রতিধ্বনিত হচ্ছে। বলে দেব নওশিন, বলে দেব। আলো হিয়ার হাত ছাড়িয়ে দিয়ে সৈকতের দিকে এগিয়ে যায়। গিয়ে সৈকতের হাত থেকে নওশিনের হাত ছাড়িয়ে নিয়ে নওশিনকে আগলে নেয়। তারপর নওশিনকে ধমকে সুরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।